বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। মহামারী করোনার প্রাদুর্ভাবে বেশ কয়েক মাস ধরে তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমাদের ছাড়া বরিশাল ক্যাডেট কলেজ ফিরে পাচ্ছে না তার আপন প্রাণচাঞ্চল্য। আশা করি অদূর ভবিষ্যতে করোনা মহামারী শেষে তোমরা ফিরে আসবে তোমাদের স্বপ্নের প্রতিষ্ঠানে। বরিশাল ক্যাডেট কলেজ আবার মুখরিত হবে তোমাদের পদচারণে। সে পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইনে তোমাদের জন্য আমরা যে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছি তার সাথে থাকবে। এই প্রত্যাশায় আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আজকের পাঠ শুরু করার আগে চলো আমরা করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bt/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবারে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। আমরা আজকে পড়ব রেইনকোট গল্পের দ্বিতীয় অংশ। এর আগে আমরা রেইনকোট গল্পের উপরে একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা রেইনকোট গল্পের প্রথম অর্ধেক অংশ আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব রেইনকোট গল্পের দ্বিতীয়াংশ। শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার আতঙ্কগ্রস্ত ঢাকার চিত্র তোমরা ব্যাখ্যা করতে পারবে, মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা সম্পর্কে জানতে পারবে, মুক্তিযোদ্ধা ও তার সহযোগীদের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের বর্ণনা দিতে পারবে, রাজাকারদের তৎপরতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং রেইনকোটটির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের আজকের যে আলোচ্য গল্প সেটি হচ্ছে রেইনকোট, আর গল্পটির লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আমরা গল্পের প্রথম অংশ, যেটি আমরা এর আগে আলোচনা করেছি, আমাদের এর আগে আলোচনা ঠিক যেখানে শেষ হয়েছিল আমরা সেখান থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেটুকু হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি
আলোচনা করেছিলাম আমরা। এরপরে মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনায় গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্যে থেকে নুরুল হুদা ও আব্দুল সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। তো আমরা এর আগের ক্লাসে এই পাকিস্তানি সেনাবাহিনীর কলেজের শিক্ষকদের যে তলব করেছিল এবং তার মধ্যে একজন ছিলেন রসায়নের প্রভাষক নুরুল হুদা। এই নুরুল হুদা তিনি তার এই ডাকে সাড়া দিয়ে তিনি কলেজে যাচ্ছিলেন এবং এই কলেজে যাওয়ার পূর্ব প্রস্তুতি তিনি যেটুকু নিয়েছিলেন সেই পর্যন্ত আমাদের আলোচনা ছিল এর আগের ক্লাসে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে ঢাকা শহরের যে আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র, সেটি আমাদের আজকের আলোচনায় আসবে এবং আমরা গল্পে দেখব যে গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তারপর দিন সকালে ছিল বৃষ্টি এবং তরফে সেই বৃষ্টির মধ্যেই নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য কিন্তু অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। আমরা সেই বিষয়গুলো দেখব আমাদের আজকের আলোচনায়। আজকের পাঠ বিশ্লেষণ। আজকের যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেইনকোট, আর গল্পটির লেখক আখতারুজ্জামান ইলিয়াস। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। কাকে তাকাতে হয়? এখানে নুরুল হুদার কথা বলা হচ্ছে। তিনি এই পাকিস্তানি সেনাবাহিনী যারা তলব করেছে নুরুল হুদাকে, তাদের সেই ডাকে সাড়া দেওয়ার জন্য নুরুল হুদা কলেজে যাচ্ছেন। তো মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল। অর্থাৎ তিনি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা হচ্ছে জনমানব শূন্য, সেখানে আশপাশ খুব বেশি লোক দেখা যাচ্ছে না, বাসও আসছে না এবং মুক্তিযুদ্ধের সময়ে এরকম একটি আতঙ্ক বিরাজ করেছিল যে হঠাৎ কোথাও না কোথাও মুক্তিযোদ্ধাদের যে তৎপরতা সেটি কিংবা পাকিস্তানি সেনাবাহিনীদের যে অত্যাচার, নির্যাতন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের উপর তাদের যে অত্যাচার এবং হত্যাকাণ্ড, এগুলো কিন্তু অহরহ সেই সময়ে ঘটছিল এবং তারই একটি আতঙ্কগ্রস্ত চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে তৎপরতা সেটির কথা বলা হচ্ছে। বিবিসি কইছে রংপুর, দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। বিবিসি একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। মুক্তিযুদ্ধের সময়ে নিরপেক্ষ যে সংবাদ সেটি প্রচার করেছিল বিবিসি। এর মধ্যেই সিপসিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। তো এরপরে একটি বাস আসলো এবং সেই বাসে যাত্রী ছিল কম। না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। কেন কেউ কিছু বলে না আমরা একটু পরে দেখব। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে
সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে। তাড়াহুড়ো করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। অর্থাৎ আহ, তিনি যে রেইনকোটটি পরেছেন, অর্থাৎ নুরুল হুদা, এই রেইনকোটটি পরার কারণে বাসের যে অন্যান্য যাত্রীরা রয়েছে তারা ভয় পেয়েছে, এরকম তার একটি মনে হয়। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। মানে বাসের দুজন যাত্রী আহ, বাসটা থামিয়ে নেমে যায় এবং নুরুল হুদা মনে করে যে হয়তো তাকে দেখে ভয় পেয়ে এই লোক দুটো নেমে পড়েছে। তো এই রেনকোটটি গায়ে দিয়ে কিন্তু তার নিজের মধ্যে একটা বীরত্ব ভাব আমরা লক্ষ্য করছি এবং সে নিজেও সেটি কিন্তু অনুভব করছে। আহ, তার দৃষ্টিকোণ থেকে যে দুটো লোক বাস থেকে নেমে গেল, সেই লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, এটি কিন্তু নুরুল হুদা মনে করছে। আহ, তিনি মনে করছেন যে একটা চোর আর একটা পকেট মার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেট মার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো, সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। অর্থাৎ তারা কিন্তু এই নুরুল হুদাকে দেখে ভয়ে আহ, চলে গেছে, এরকম একটি ধারণা করছে নুরুল হুদা। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই হোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। হুম, এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরে স্টপেজে নামার জন্যে অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। আহ, তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কষ্ট। যাক, মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছ্যাচোর পকেটমার সব কেটে পড়ছে, ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। তো বাসে চড়ে নুরুল হুদা কলেজে যাচ্ছেন। কেন কলেজে যাচ্ছেন? আহ, আগের দিন কলেজের পাশেই বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীরা ধারণা করছে যে এটি মুক্তিযোদ্ধাদের কাজ। তো এই কারণেই ওই কলেজের যারা শিক্ষক ছিলেন তাদেরকে তলব করা হয়েছিল এবং সেই তলবে সাড়া দেওয়ার জন্যই কিন্তু নুরুল হুদা কলেজে যাচ্ছেন এবং কলেজে যাওয়ার পথে পথিমধ্যে কিন্তু তার সাথে এই ঘটনাগুলো ঘটছে। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকে অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। কতজন প্যাসেঞ্জার উঠলো? 9 জন। এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এই তথ্যগুলো কাজে লাগবে। এই জন্য তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে রাখতে পারো কিংবা নোট নিতে পারো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রখো রখো বলতে বলতে নেমে পড়লো ধরপড় করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। এগুলো কিন্তু নুরুল হুদার আপন মনের কল্পনা। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। অর্থাৎ এরা কিন্তু রাজাকার। তো এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে,
ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার একটা এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগারা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক বসল। তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ট্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। তো এখানে ক্র্যাকডাউনের রাত, এই ক্র্যাকডাউনের রাত বলতে কিন্তু 25শে মার্চের যে রাত, সেই রাতের কথা বলা হচ্ছে। যে রাতে পাকিস্তানিরা অতর্কিত আক্রমণ করেছিল নিরস্ত্র বাঙালির ওপর। ঠান্ডা হওয়ার ধাক্কা, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝে আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। তাহলে যদি প্রশ্ন হয় যে নুরুল হুদার বাড়ি কোথায় ছিল বা তিনি কোথায় থাকতেন, তিনি থাকতেন মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায়। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। তো একটু আগে আমরা ক্র্যাকডাউনের রাত কিছু শব্দবন্ধ পেয়েছিলাম। তো ক্র্যাকডাউনের রাত বলতে 25শে মার্চের দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে। এরপরে আমরা গল্প বিশ্লেষণে যাব। ছেলেমেয়ে নিয়ে ছেলেমেয়ের মায়ের সঙ্গে শেষ হয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, অর্থাৎ অন্যান্য নামাজ না পড়লেও সে জুমার নামাজ নিয়মিত পড়তো। তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। তো এই মুয়াজ্জিনের যে আজান দেওয়া সেটি সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কিন্তু মানুষ নিজের জীবন বলা যায় হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করত। যে কোনো সময়ে যে কোনোভাবে তার মৃত্যু হতে পারে। বিশেষ করে পাকিস্তানি মিলিটারিদের যে গোলাগুলি, এই গোলাগুলিতে যে কোনো সময়ে মৃত্যু হতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ ছুটত নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু এই নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে অনেকে মারা গিয়েছিল পাকিস্তানিদের হাতে পড়ে। তো এই যে অনিশ্চিত জীবন, এই অনিশ্চিত জীবন যেখানে সামনে, সেখানে মানুষ স্রষ্টার কাছে মাথা নত করে, স্রষ্টাকে স্মরণ করে। তো এই চিন্তা থেকে হয়তো নুরুল হুদা এই মুয়াজ্জিনের আজান দেওয়ার বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধারে দাঁড়িয়েছিল। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে, আল্লাহু আকবার। তৃতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের রক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এটা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের রক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। অর্থাৎ পাকিস্তানিরা কিন্তু তাদের ইচ্ছে মতো যে কোনো কাজ করতো ওই সময়। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেকদল মিলিটারি স্ট্যান্ড গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও ফর্সা
খুব ফর্সা এক মিলিটারি। তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু এরকম বিভিন্ন জায়গায় পাকিস্তানি মিলিটারিদের হাতে বাঙালিদের পড়তে হতো, এবং তারা আহ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতো। তাদের আহ, যখন মনে হতো জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিত, আবার যখন মনে হতো আহ, ওই লোকগুলোকে মেরে ফেলতো। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই, যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে, এবং এটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে, এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সুচালো হয়ে আসে, এবং সুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। অর্থাৎ এই একজন মিলিটারি বাসের মধ্যে ওঠে, এবং এই মিলিটারির যে দৃষ্টি তার উপরে পড়ে, এই দৃষ্টি তার মনে হচ্ছে যে সুচালো চোখ, এবং এই সুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। অর্থাৎ তিনি ভীত হন। একটু আগে আমরা দেখেছি যে এই রেইনকোট গায়ে দেওয়ার কারণেই কিন্তু তার মধ্যে সাহস সঞ্চারিত হয়, তার মধ্যে একটা বীরত্ব ভাব আসে। আবার এই রেইনকোট পরে থাকার কারণে তার মধ্যে একটা ভয়ও চলে আসে মিলিটারিকে দেখে। কারণ এই রেইনকোটটি ছিল কিন্তু তার শ্যালক মিন্টুর, যে ছিল একজন মুক্তিযোদ্ধা। তো যদিও আহ, পাকিস্তানি সেনাবাহিনী যারা, তারা জানে না যে এটা একজন মুক্তিযোদ্ধার রেইনকোট, কিন্তু এই মুক্তিযোদ্ধার রেইনকোট পরে ভীতু যে নুরুল হুদা রয়েছে, রসায়নের প্রভাষক, তার মধ্যে কিন্তু একটা ভিতরে ভিতরে ভয় কাজ করে যে কেউ আবার চিনে ফেললো নাকি। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়াটাকে। সুচালো চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশপাশের নিচের লালচে চামড়ায়। এতে কাজ হবে। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। সেই দিন যে বৃষ্টি ছিল, অর্থাৎ নুরুল হুদা যেদিন কলেজে যাচ্ছেন সেই দিন কিন্তু সকালবেলা থেকে বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির কারণে রেইনকোট পরেছিলেন তিনি। তো এই রেইনকোটের পানির যে ফোঁটাগুলো সেগুলো গুনে গুনে দেখছে, এটা নুরুল হুদা মনে হচ্ছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে সেই সময়ের তৎপরতা, এবং এটি হচ্ছে নুরুল হুদার একান্ত ব্যক্তিগত ধারণা যে এই যে বৃষ্টির ফোঁটাগুলো রয়েছে, এগুলো আবার রক্তের ফোঁটা মনে করছে কিনা এই মিলিটারি। আসলে হয়তো মিলিটারি কিছুই ভাবছে না, কিন্তু নিজের মনের যে একটা ভয়, সেই ভয় থেকেই কিন্তু নুরুল হুদা এই বিষয়গুলো মনে করছেন। রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে, এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। তো এই বাস থেকে যখন তিনি নামছেন, তখন তার মনে হচ্ছে যে অপরাধী মুক্ত বাস থেকে তিনি নামছেন। তো মুক্তিযুদ্ধের সময় এমন একটি পরিস্থিতি সেই সময় বিরাজ করছিল যে আসলে কাউকেই সেই সময় বিশ্বাস করা যাচ্ছিল না। যুদ্ধের সময়ে ঠিক এরকমই পরিস্থিতি।
তৈরি হয়েছিল। এই জন্য বাসে অন্যান্য যারা ছিল নুরুল হুদা সবাইকে মনে করছে যে হয় চোর অথবা ডাকাত এরকম, কিংবা রাজাকার এরকম তার মনে হচ্ছিল। অর্থাৎ তিনি কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না এবং মুক্তিযুদ্ধের এটি একটি বাস্তবতা। মুক্তিযুদ্ধকালীন প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কার চেয়ারে বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারী কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি ইপিএসইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। এখানে প্রফেসর বলতে অধ্যাপক, কিন্তু আসলে অধ্যাপক ছিলেন না নুরুল হুদা। একটু পরেই ডক্টর আফাজ আহমদ সেটি তার যে নিজের ভুল সেটি সংশোধন করে বলেন যে সরি, হি ইজ নট এ প্রফেসর, লেকচারার ইন কেমিস্ট্রি। তারপরে মিলিটারি তাকে বলে যে শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে যাদের কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। শায়েরি করা বলতে কাব্য করা আর কি। শায়ের মনে হচ্ছে কবিতা। তো এখানে মূলত ব্যঙ্গ করা বোঝাচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে মজা করে যে কাব্য করা, এটি কিন্তু এই যাত্রের কর্নেল নাকি ব্রিগেডিয়ার অর্থাৎ এই মিলিটারি তিনি কিন্তু খুব একটা পছন্দ করেননি। এই কারণেই তিনি এটা বলেছেন। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উত্তর প্রফেসর আকবর সাজিদের দোহাই ফিরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলেছিল একে বেঁকে। কোন দুজন? এক নুরুল হুদা, অন্যজন আব্দুল সাত্তার মৃধা। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয়, ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা। সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এই তথ্যগুলো কিন্তু নুরুল হুদা দিয়েছে। এত কথা বলার দরকার নেই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দিয়েছিল। তার দায়িত্ব ছিল মিলিটারি। শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়ানরা কলেজে ঢুকেছিল কুলির বেশি। অর্থাৎ পাকিস্তানি মিলিটারি যারা ছিল তারা, তাদের ধারণা এই মিসক্রিয়ানরা, মিসক্রিয়ান বলতে দুষ্কৃতিকারী, কিন্তু এখানে তাদের দৃষ্টিকোণ থেকে দুষ্কৃতিকারী হলো, আমাদের দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বীর। মুক্তিযোদ্ধাদেরকে মানে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি মিলিটারিরা মিসক্রিয়ান বলে অভিহিত করেছিল। তো এটা তার চেয়ে আরো ভালো জনকে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। অর্থাৎ এই ইলেকট্রিক ট্রান্সফরমার যারা উড়িয়ে দিয়েছিল তাদের সাথে এই নুরুল হুদার একটা যোগাযোগ ছিল। এটি হচ্ছে মিলিটারিদের ধারণা। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সেই গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। তখন নুরুল হুদা বলে যে আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে,
কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তো তাদের ধারণা ছিল কুলির বেশে এই মুক্তিযোদ্ধারা এসেছিল এই কলেজে। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো যুগ, অর্থাৎ বর্ষাকালেই কিন্তু সবচেয়ে বেশি সুবিধা। আহ, ওই মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের আসলে সুবিধা হয়েছিল বর্ষাকালের জন্য। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। অর্থাৎ এই উক্তিটি কিন্তু ব্যাখ্যা হিসেবে আসতে পারে। তোমরা ভালো করে জেনে রাখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টিরই তুলনা করা হয়েছে। তো বৃষ্টি কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছিল। তো ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আর একটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়। সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। অর্থাৎ নুরুল হুদা কিন্তু অস্বীকার করে না যে তাদের সাথে তার যোগাযোগ রয়েছে এবং তাদের আস্তানা সম্পর্কেও সে জানে। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। অর্থাৎ একটু আগে যাকে ঘুষি মেরেছিল তাকে আবার পাউরুটি এবং দুধ খাওয়ানো হয় এবং তাকে বলা হয় যে এই মুক্তিযোদ্ধাদের ঠিকানা যদি বলে দেয় নুরুল হুদা, তাহলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। আসলে কথা বের করার জন্য বিভিন্ন রকম পলিসি, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হয় যারা গোয়েন্দা সংস্থার লোক থাকে। এই মিলিটারিরাও কিন্তু ঠিক একই রকম আচরণ করছে তার সাথে। তাকে কখনো মারছে, কখনো আবার এই দুধ পাউরুটি এগুলো খাওয়ানো হচ্ছে, তাকে চিন্তা ভাবনা করার সময় দেয়া হচ্ছে। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নে জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। পরের প্রশ্ন বলতে, তো মিলিটারি জিজ্ঞেস করছে যে মিসক্রিয়েন্ট যারা, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে তারা মিসক্রিয়েন্ট, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে তারা মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধাদের ঠিকানা কিন্তু বলে যে তাদের ঠিকানা জানা আছে কিনা। তখন নুরুল হুদা বলে যে হ্যাঁ। তো পরের প্রশ্নটা হচ্ছে যে আসলে ঠিকানাটা কোথায়। এই প্রশ্নের উত্তর কিন্তু মিলিটারিদের কাছে নুরুল হুদা দেয়নি। তো এই কথাটাই বলা হচ্ছে যে কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তো শারীরিক ভাবে কিন্তু নুরুল হুদা কি ছিলেন? বেটে খাটো। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে, তবে বাড়িগুলো বিরতিহীন করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত। তো এই সপাত সপাত করে তাকে যে মারা হয়েছিল, তো প্রথম প্রথম কিছু মার তার লেগেছিল, কিন্তু তারপরে বোধ শক্তিহীন হয়ে যায় এবং এই কারণেই পাকিস্তানি সেনাবাহিনীদের এই মার তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মৃত্যুর রেইনকোটের ওপর। তো বৃষ্টি যেমন অনবরত পড়ে, ঠিক সেরকম তার পিঠের উপর এই বাড়ি পড়ছে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম
তার শরীরে এখনো লেগে রয়েছে। ওম বলতে হচ্ছে এখানে ওই রেইনকোটের যে গরম সেটি বোঝানো হচ্ছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলে চলে, মিস্ট্রিয়ানদের ঠিকানা তার জানা আছে। একটু আগে রেইনকোটের উপরেই তাকে মারা হয়েছিল, এরপরে রেইনকোটটি খুলে তার খালি গায়ে তাকে মারা হয়। এবং তিনি কিন্তু বলেই চলছেন যে মিস্ট্রিয়ানদের ঠিকানা তার জানা আছে, অর্থাৎ এই মুক্তিযোদ্ধাদের ঠিকানা তার জানা আছে। শুধু তার সালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। আর সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে। বাহাদুরি নাই কেন? এই মুক্তিযোদ্ধা যে মিন্টু, এই মিন্টু কিন্তু তার শ্যালক, তো শ্যালকের ঠিকানা জানবে এটি খুব স্বাভাবিক, এতে কোনো আসলে বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, অর্থাৎ এই কুলিদের বলতে বোঝানো হচ্ছে যে মিন্টু এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঘাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঘাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। তো এই হচ্ছে আমাদের গল্প, গল্পটি এখানেই শেষ। তো এই নুরুল হুদার যে ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। তো এই রেইনকোট যে গল্পটি রয়েছে, এই রেইনকোটের কিন্তু একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। এই রেইনকোটটি ভীরু যে নুরুল হুদা রয়েছে তাকে কিন্তু সাহসী করে তুলেছিল, এবং সে পাকিস্তানি সেনাবাহিনীদের যে অত্যাচার নির্যাতন, এই নির্যাতনের পরেও কিন্তু সে স্বীকার করেনি। তো মুক্তিযুদ্ধের যে বাস্তবতা, মুক্তিযুদ্ধকালীন যে বাস্তবতা, এই বাস্তবতায় কিন্তু এরকম আরো অনেক ঘটনা রয়েছে, আমরা ইতিহাসে দেখি। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি রচনাতেও আছে, কিংবা আজাদের যে ঘটনা রয়েছে, রুমির যে ঘটনা রয়েছে, এরা কিন্তু কেউই তার সহকর্মী যারা ছিল, সহযোদ্ধা যারা ছিল, তাদের নাম কিন্তু বলে দেয়নি। নিজের জীবন দিয়েছে, কিন্তু সহযোদ্ধা যারা ছিল তাদের নাম কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে স্বীকার করেনি। তো এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের বাঙালির ইতিহাসে মহত্তম একটি অর্জন। এই গৌরবদীপ্ত যে অর্জন, এই অর্জনকে গল্পাকারে যারা শিল্পরূপ দিয়েছিলেন তাদের মধ্যে এই আখতারুজ্জামান ইলিয়াস অন্যতম। মুক্তিযুদ্ধের বিজয়ের অতিক্রান্ত মুক্তিযুদ্ধের বিজয়ের পর অতিক্রান্ত 4 দশকেরও বেশি সময় ধরে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হয়েছে অগণিত গল্প, প্রকাশিত হয়েছে কয়েকটি গল্প সংকলন এবং বেশ কয়েকটি গল্প গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম যে গল্প সংকলন সেটি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর বাংলাদেশ কথা কয়। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের নভেম্বর মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্পগুলোতে মুক্তিযুদ্ধকালীন দিনগুলোর বহুমাত্রিক ছবি পাওয়া যায়। একদিকে ৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর ঘটনা প্রবাহ, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যা, নির্বিচার লুণ্ঠন, ব্যাপক ধ্বংসলীলা, নির্মম নারী ধর্ষণ ও নিষ্ঠুর অত্যাচারের ফলে দেশের ভেতর কোটি কোটি মানুষের নিরাপত্তাহীন সন্ত্রস্ত জীবন এবং আরো ১ কোটি মানুষের অসহায় দেশত্যাগ। অন্যদিকে প্রকৃতভয় মুক্তিযোদ্ধাদের যে অসীম আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রাম, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ছোট গল্পের উল্লেখযোগ্য উপাদান হয়ে আছে। গল্পগুলোতে এসব ঘটনা নানাভাবে চিত্রিত হয়েছে। আমাদের আজকের যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করলাম, রেইনকোট, এই গল্পের মধ্যেও কিন্তু এর কিছু না কিছু উপাদান রয়েছে। তো আমাদের আজকের যে গল্পটি, সেই গল্পের মধ্যে আমরা লক্ষ্য করি যে রসায়নের প্রভাষক ভীরু নুরুল হুদার উপর পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের মধ্য দিয়ে একদিকে যেমন চরম মানবিক বিপর্যয়ের চিত্র আমরা পাই, তেমনি অন্যদিকে মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা, তাদের অঙ্গীকার, আত্মত্যাগ ও রুখে দাঁড়ানোর যে দৃঢ় মনোভাব এবং ভীরু নুরুল হুদার দেশপ্রেম ও সাহস সঞ্চারিত হওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন রয়েছে, সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া রয়েছে এখানে, একটি উদ্দীপক এবং তার সাথে সংশ্লিষ্ট 4টি প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলোর
উত্তর তোমাদের খাতায় লিখে রাখবে। এরপরে বহু নির্বাচনী কিছু প্রশ্নের নমুনা তোমরা দেখো এবং চিন্তা করতে থাকো এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। ট্র্যাকডাউনের রাত বলতে কোন রাতের কথা বোঝানো হয়েছে? 7ই মার্চ, 17ই মার্চ, 21শে মার্চ, 25শে মার্চ। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গেরিলা আক্রমণের পরদিন সকালে ছিল তীব্র রোদ, মেঘলা আকাশ, বৃষ্টি, হালকা রোদ। এরপরে আরেকটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এই অনুচ্ছেদের সাথে সম্পর্কিত দুটি প্রশ্ন রয়েছে। অনুচ্ছেদটি হচ্ছে এরকম যে মুক্তি ফৌজ কথাটা এত ভারী যে এইরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তি ফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার ওই অবিশ্বাসের ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। এটি হচ্ছে ৭১-এর দিনগুলি যেটি জাহানারা ইমাম লিখেছেন, তো সেখান থেকে উদ্ধৃত। তো প্রশ্নটি হচ্ছে যে অনুচ্ছেদে রেইনকোট গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে? পাখানাদার বাহিনীর নৃশংসতা, মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি সাহস, মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর আস্থা, যুদ্ধকালীন অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা। এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো মিস্ট্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। বউয়ে এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভাবতে থাকো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাড়ির কাজ হিসেবে থাকবে, তোমরা নিচে মন্তব্য করে জানিয়ে দেবে। আজকের পাঠ সংশ্লিষ্ট তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে তোমরা সেগুলো এই নিচে মন্তব্য করে জানিয়ে দাও। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকছে উপরের যে বহু নির্বাচনী নমুনা প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিচে মন্তব্য করে জানিয়ে দেবে। তো তোমরা কলেজে আসার আগ পর্যন্ত, কলেজে আসার পরেও তোমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এবং করোনা মহামারীতে নিজে সচেতন থেকে নিজের পরিবারকে সচেতন রেখে আমরা এই মহামারীর যে সময় এই সময়টাকে পার করব এবং আমরা সবাই সুস্থ থাকব, নিরাপদে থাকব, এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিরন্তর শুভকামনা।